হয়ে গেছে স্টুডেন্ট 24 আমরা শুরু করে দিই। আচ্ছা, আমরা সাপ্লাই অ্যানালাইসিস পড়তেছিলাম মনে হয়, না? জি স্যার। সাপ্লাই কি শেষ হয়েছিল? স্যার ওই সেলফ টেস্ট দেখিয়েছিলেন স্যার 66 পেজের, এরপরে স্যার ক্লাস শেষ করে দিয়েছিলেন যে সেলফ টেস্ট গুলো নিজের মতো করতে। না, তিনটা তো অ্যান্সার করাই আছে, তিনটা প্রথমটার তো অ্যান্সার আমি দেখিয়ে জি স্যার, দিছি জি যে স্যার, এটা আছে কোথায়। জি স্যার, জি স্যার দেখিয়ে দিয়েছিলেন স্যার। আচ্ছা, আমরা সাপ্লাই অ্যানালাইসিস পড়বো, বুঝছো? ওকে স্যার। যে সাপ্লাই ডেফিনেশনটা প্রথমে ডিমান্ডের মতোই সাপ্লাই ডেফিনেশনটা, জাস্ট এখানে সেলার্স পয়েন্ট অফ ভিউ, এখানে ছিল বায়ার্স পয়েন্ট অফ ভিউ। The willingness and ability of sellers to produce and offer to sell different quantities of a good at different prices during a specific time period. একটা নির্দিষ্ট সময়ে বিক্রেতারা একটা পণ্যের বিভিন্ন পরিমাণ বিভিন্ন দামে বিক্রি করার যে ইচ্ছা এবং সক্ষমতা পোষণ করে তাকেই সাপ্লাই বা যোগান বলে। তাহলে দুইটা কন্ডিশন ইয়ার মধ্যে ডিমান্ডের মতোই, willingness to sell and ability to sell। এখানে ছিল willingness to buy and ability to buy, এখানে হচ্ছে willingness and ability of sellers। law of supply, তো law of supply টা হচ্ছে as the price of a good rises the quantity supplied of the good rises, and as the price of a good falls the quantity supplied of the good falls। প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে, প্রাইস কমলে সাপ্লাই কমবে। এখানে এতটুকু হচ্ছে, দেখো এই অংশটুকু না লিখে ভাইস ভার্সা লিখতে পারতাম, ভাইস ভার্সা। দেখবা যে ল অফ ডিমান্ডের ক্ষেত্রে ভাইস ভার্সা লেখা আছে, মানে বিপরীত ক্রমে। এটা লিখতে পারো, সমস্যা নাই, তোমার যেটা খুশি। সেটারিস পারিভাষার অর্থ লেখা আছে আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট অর ফিক্সড, নো আদার থিংস চেঞ্জ। শুধুমাত্র প্রাইস বাড়লেই সাপ্লাই বাড়বে, আর প্রাইস কমলে সাপ্লাই কমবে, অন্য কোনো ফ্যাক্টর এখানে ইম্পর্টেন্ট না। ওকে স্যার। তাহলে প্রাইস বাড়লে সাপ্লাই বাড়তেছে, প্রাইস কমলে সাপ্লাই কমতেছে। এটা হচ্ছে গ্রাফ। P1 থেকে P2 তে গেলে Q1 থেকে Q2 তে যাবে, P2 থেকে P1 আসলে Q2 থেকে Q1 এ আসবে। A এবং B দুটো অ্যাড করে দিলে আমরা পাবো সাপ্লাই কার্ভ। সাপ্লাই কার্ভের আরো এক ধরনের শেপ আছে, এই যে একটা শেপ, পরের শেপটা, এটাও এক ধরনের শেপ, প্রথমটা, পরেরটা একটা শেপ।
দুইটাই শেপ। পরেরটা দেখো কি বলছে, এই সাপ্লাই গ্রাফটা হচ্ছে নাম্বার অফ সিটস ফর 2 নাইটস কনসার্ট শো। এই সাপ্লাই গ্রাফটা হচ্ছে ধরো যে আজকে একটা কনসার্ট হবে রাতে, আজ রাতে, তো সেখানে ইনডোরে নাম্বার অফ যে সিট মানে আসন সংখ্যা সেটা বাড়ানো সম্ভব না, শুধুমাত্র প্রাইজই বাড়তে পারে। প্রাইজই বাড়বে কিন্তু আসন সংখ্যা বাড়ানো সম্ভব না, যেহেতু ইনডোর বা অডিটোরিয়ামের ভিতরে সেখানে আসলে সিট সংখ্যা বাড়ানো সম্ভব না। তো যার কারণে হয়তো প্রাইস বাড়তে পারে কিন্তু আসন সংখ্যা বাড়ানোর সুযোগ নাই। এই ধরনের সাপ্লাই গ্রাফকে আমরা বলি, এটাকে বলা হয় ইনইলাস্টিক সাপ্লাই কার্ভ, মানে কোনো রেসপন্স করবে না, সাপ্লাই বাড়বে, সাপ্লাই ফিক্স থাকবে, মানে এটা প্যারালাল টু ভার্টিক্যাল এক্সিস, ভার্টিক্যাল এক্সিসের সাথে সমান্তরাল। সাপ্লাই ইকুয়েশন দেখো, প্রথমটা QS ইকুয়ালস 3P, দুই নাম্বারটা QS ইকুয়ালস 2 প্লাস 3P। তো QS ইকুয়ালস 3P এটা এক ধরনের ইকুয়েশন, এটা একটা কাল্পনিক ইকুয়েশন, যদিও সাপ্লাই ইকুয়েশন এরকম হবে। দেখো P এর মান 0 1 2 3 দিলে আমরা QS এর মান পাবো 0 3 6, এখানে মানটা বসাই দিবে এই জায়গায়, এই P এর মান, তাহলে আমরা এগুলি পাবো। আর যদি এরকম ইকুয়েশন হয়, ওকে স্যার, 2 প্লাস 3P হয়, তখন আমরা প্রথমে 0 বসাইলে হবে, এরপরে 0 হয়ে যাবে, 2 থাকবে, এরপরে 1 এর জন্য 5, 2 এর জন্য 8। গ্রাফটা দেখো, প্রথমটা গ্রাফটা 0 থেকে আসছে, যেহেতু 0 এর জন্য 0 ছিল, ঠিক আছে, 0 1 2 3 এর জন্য 3 6 0 3 6 9 এরকম। আর দুই নাম্বারটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে 0 এর জন্য কিন্তু 2 ছিল, তার মানে তোমরা এই গ্রাফটা 2 থেকে শুরু করতে হবে, 2 থেকে শুরু করছে এখানে। এই বিষয়গুলো লক্ষ্য রাখবা। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এই প্রোডাক্টটা হয়তো নতুন প্রোডাক্ট, এই প্রোডাক্ট মার্কেটে কখনো ছিল না, এরকম হতে পারে, ঠিক আছে, এই কারণে প্রাইসও নাই, যার কারণে সাপ্লাইও নাই। আর এই প্রোডাক্টটা মার্কেটে অলরেডি ছিল, অলরেডি ইনিশিয়ালি কিছু প্রোডাক্ট ছিল, তারপরে নতুন করে আরেকজন প্রোডিউসার এই প্রোডাক্টটা প্রোডিউস করা শুরু করছে, যার কারণে জিরো প্রাইসে এখানে কিছু প্রোডাক্ট ছিল। Why does supply gap slope upward, or why does quantity supplied go up as price goes up? প্রাইস বেড়ে গেলে সাপ্লাই কেন বাড়ে? এই যে আমরা যে ল অফ ডিমান্ডটা দেখলাম, যে প্রাইস বেড়ে গেলে সাপ্লাই বেড়ে যায়, এর কারণটা কি? ঠিক আছে, এর কারণ মূলত দুইটাই। একটা হচ্ছে এই যে প্রফিট, দেখো একটা হচ্ছে যে অল ফার্মস আর সিকিং গ্রেটার ইউটিলিটি অর প্রফিট, মানে আলটিমেটলি সবগুলা কমার্শিয়াল ফার্মের তাদের টার্গেট থাকে তাদের প্রফিটটা বাড়ানো বা প্রফিট ম্যাক্সিমাম করা, যার কারণে কোনো প্রোডাক্টের যদি প্রাইস বেড়ে যায় তারা তখন প্রোডাকশন বাড়িয়ে দেয় বা সেলাররা বেশি বেশি সেল করতে চায়, কারণ যেহেতু এখন প্রাইস বেশি তাহলে আমাদের প্রফিট বেশি হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা কারণ। আর একটা কারণ এখানে লেখা আছে, পড়লে তোমরা বুঝতে পারো, সেটা হচ্ছে এটা শর্ট রানে বা কম সময়ে তুমি যদি প্রোডাকশন বাড়াইতে চাও তখন তোমার কি করতে হবে, তোমার একটা জায়গায় তোমার ধরো যে একটা স্যান্ডউইচের দোকান, ছোট একটা স্যান্ডউইচের দোকান, সেখানে তুমি নিজে, এখানে যেটা লেখছে আর কি, তুমি সেখানে নিজেই সব কাজ তুমিই করো, তুমি আসলে স্যান্ডউইচটা বানাইতেছো, তুমি হচ্ছে যে বিক্রি করতেছো, তুমি টাকা নিতেছো কাস্টমার থেকে, তুমি সব। এই কারণে তুমি আসলে বেশি প্রোডাকশন বেশি বানাইতে পারো না। স্যান্ডউইচ বানাও প্রতিদিন 15টা, প্রতি ঘন্টায় বানাও 15টা স্যান্ডউইচ, এর বেশি করতে পারো না। এখন তুমি যদি একজন লোক নিয়োগ দাও, লোক নিয়োগ দেওয়ার কারণে তোমার 15টার সাথে সে আরো 20টা স্যান্ডউইচ প্রতি ঘন্টায় বানাতে পারবে। ঠিক আছে, এখানে এটাই লিখছে যে প্রতি ঘন্টায় সে 20টা স্যান্ডউইচ বানাতে পারবে। তো 20টা স্যান্ডউইচের জন্য তাকে দিতে হবে, এখানে লেখা আছে $10 দিতে হবে তাকে প্রতি ঘন্টায়। তো এরপরে তুমি চিন্তা করলে যে না, আমার আরো স্যান্ডউইচ বানানো দরকার, আমি আরেকটা লোক নিয়োগ দিই,
তুমি আরেকটা লোক যদি নিয়োগ দাও তাহলে সে পরের লোকটা স্যান্ডউইচ বানাইতে পারতেছে 15টা, দ্বিতীয় লোকটা ছিল 20টা, আর পরের লোকটা প্রতি ঘন্টায় বানায় 15টা। এরপর আরেকটা লোক নিয়োগ দিলে সে বানায় 10টা, কিন্তু ঘন্টায় ঠিকই $10 দিতে হচ্ছে। ঠিক আছে, পেমেন্ট কিন্তু সমান, বুঝতে পারছো? তোমার লেবার যে কস্ট সেটা কিন্তু সমান, কিন্তু ধাপে ধাপে তুমি আরেকজন নিয়োগ দিবে, সে বানাবে 5টা প্রতি ঘন্টায়, কিন্তু তাকে ঘন্টায় $10 দিতে হচ্ছে। তো একসাথে সবাই কাজ করতেছে, কিন্তু প্রোডাকশন বাড়তেছে, কিন্তু প্রোডাকশনের রেটটা কমে আসতেছে। প্রথমে 20টা ছিল প্রতি ঘন্টায়, একটা লোক বানাইতো, দ্বিতীয় লোকটা নিয়োগ দেওয়ার কারণে সেই লোকটা বানায় 15টা, সেই লোকটার কারণে এক্সট্রা আরো 15 ইউনিট অ্যাড হয়েছে। এরপর আরেকটা লোক নিয়োগ দেওয়ার কারণে 10টা, এরপর আরেকটা লোক নিয়োগ দেওয়ার কারণে 5টা, এভাবে কমে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু প্রোডাকশন বাড়তেছে, কিন্তু প্রোডাকশন রেটটা তো কমে যাচ্ছে, যার কারণে তার প্রোডাকশন কস্টটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সে তখন বাধ্য হচ্ছে প্রাইস বাড়িয়ে দিতে, তখন প্রাইসটাও বাড়িয়ে দেয়, আবার কোয়ান্টিটিও বেড়ে যাচ্ছে। কোয়ান্টিটি তো যে লোক বেশি নিয়োগ দেওয়ার কারণে প্রোডাকশন বাড়তে, কিন্তু তার কস্টও কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ প্রথম লোকটা 20টা প্রডিউস করতে পারতো, দেওয়া হয়েছিল, এরপর কিন্তু লাস্টের যে 5টা প্রডিউস করতে পারে, সে প্রাইসটাও বাড়িয়ে দিল, সাথে সাথে কোয়ান্টিটিও বেড়ে গেল। এটা হচ্ছে দ্বিতীয় কারণ, যে প্রাইস বাড়লে কোয়ান্টিটিও বাড়ে। প্রথমটা হচ্ছে প্রফিট, দ্বিতীয়টা হচ্ছে যে প্রোডাকশন কস্টও বেড়ে যাচ্ছে আলটিমেটলি, কারণ হচ্ছে তুমি ক্রমাগত একটা ফ্যাক্টর যোগ করার কারণে তোমার প্রোডাকশন ফল করতেছে। কারণ তুমি শুধু লেবার শুধু অ্যাড করলে হবে না, সাথে সাথে তোমার বাকি যে তোমার জায়গার পরিমাণ বাড়াইতে হবে, তোমার মেশিনারিজ এর পরিমাণ বাড়াইতে হবে, কিন্তু সেগুলো তো অল্প সময়ের মধ্যে কিন্তু তুমি সেগুলো পাবে না। তো যার কারণে তোমার সেটার জন্য অনেক সময়ের দরকার, সেই সময় তোমার কাছে নাই। সো তোমার প্রাইসও বাড়বে, সাথে সাথে প্রোডাকশনও বাড়বে। এটাই হচ্ছে কারণ যে প্রাইস বাড়লে কেন কোয়ান্টিটি সাপ্লাই বাড়ে। একটা হচ্ছে প্রফিট, দ্বিতীয়টা হচ্ছে যে মার্জিনাল প্রোডাক্টিভিটি বা লেবারদের প্রোডাক্টিভিটি, মার্জিনাল প্রোডাক্টিভিটিটা কমে যাওয়ার কারণেও এরকম প্রাইস বাড়লে সাপ্লাইটা বাড়ে। জি স্যার। What are the factors responsible to determine supply, or what are the factors responsible to shift in or movement along a supply curve? এটা আমরা ডিমান্ডের ক্ষেত্রে আমরা এরকম দেখেছিলাম, যে ডিমান্ড কার্ভটা কেন শিফট করে, অথবা ডিমান্ড কার্ভের মধ্যেই কেন মুভমেন্ট করে। এটা এখানে হচ্ছে সাপ্লাই কার্ভের ক্ষেত্রে, যে সাপ্লাই কার্ভ কিভাবে কোন কোন ফ্যাক্টর গুলো সাপ্লাই কার্ভ নির্ধারণ বা করার ক্ষেত্রে দায়ী, বা মানে কোন ফ্যাক্টর গুলো শিফট করে বা মুভমেন্ট করে। দেখো এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে মুভমেন্ট করে, দ্বিতীয়টা হচ্ছে শিফট করে, দ্বিতীয়টা একটা কার্ভেরই একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভমেন্ট করতেছে। প্রথমটা হচ্ছে এখানে এক নাম্বারটা প্রাইসেস অফ রিলেভেন্ট রিসোর্সেস, প্রোডাকশন কস্টের সাথে সম্পর্কিত। এটা যখন প্রোডাকশন রিলেভেন্ট রিসোর্স মানে কি, ইনগ্রেডিয়েন্টস যেগুলো প্রডিউস করতে যেগুলো লাগে, এটা ওগুলো যদি খরচ বেড়ে যায় তাহলে প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, তখন সাপ্লাই কার্ভ লেফটওয়ার্ড শিফট করবে, বাম দিকে। মার্কেট প্রাইসেই তাকে কম সাপ্লাই দিতে হবে, কারণ প্রোডাকশন কস্ট বেশি। আর যদি প্রোডাকশন কস্ট কমে যায়, তাহলে রিলেভেন্ট রিসোর্সের দাম যদি কমে যায়, প্রাসঙ্গিক যেসব যেগুলি লাগে প্রোডাকশন উৎপাদন করতে, ঠিক আছে, এগুলোকে বলা হয় মূলধনী পণ্য বলে, মূলধনী পণ্য। ঠিক আছে, তো এই বিষয়গুলা ইম্পর্টেন্ট। স্টুডেন্ট আরো ছিল, কিন্তু এরা চলে গেছে,
এখন দেখা যাচ্ছে 19 জন স্টুডেন্ট, কিন্তু 25 জনের মতো 26 জনের মতো ছিল, জি স্যার, ঠিক না? জি স্যার, জি স্যার। এরা গেল কই? নেটওয়ার্ক সমস্যা? স্যার এরকম, স্যার আজকে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার। এখন অবশ্য 20 জন আছে। কালকে একটা ক্লাস নিতেছিলাম, সেখানে দেখলাম যে 30 ক্রস করছে, বুঝছো? জি স্যার। সেকশন 2 তে মনে হয়, তোমার 2 না, টু না তাহলে ওইটা মনে হয়। সেকশন টু গতকালকে তো আমরা স্যার। গতকালকে গতকালকে আমার কোন সেকশন ক্লাস ছিল তারা দেখি, সেকশন 5 সেকশন 5 এ জি ওইখানে তোমার দেখলাম যে 32 স্টুডেন্ট হয়ে গেছিল, 33 34 32 হয়েছে আর কি, তোমার অনেক অনেক স্টুডেন্ট। হয়েছিল স্যার। তো আমি বুঝতে পারবো না, তোমাদের স্টুডেন্ট 26 জন হয়ে আবার চলে গেল সবাই, ওরা না আমাদের স্যার ফাইজে। অ্যাকচুয়ালি, না অ্যাকচুয়ালি স্যার আজকে নেটওয়ার্ক প্রবলেম করতেছে অনেক। ফার্স্ট ক্লাস করতে গিয়েও স্যার অনেক প্রবলেম হয়েছে। ও তাই? জি স্যার। আচ্ছা, সমস্যা নেই। তারপরে হচ্ছে 2 নাম্বারটা টেকনোলজি। টেকনোলজি তো বুঝোই যে আসলে কস্ট এন্ড টাইম এফেক্টিভ একটা বিষয়, প্রযুক্তি, মানে যেটার কারণে কষ্ট কমে আসবে, সময়ও কমে আসবে, মানে ফার্মের যেভাবে, সেটা যদি মেশিনারিজ হয় তাহলে মেশিনারি, আর যদি লেবার হয় তাহলে লেবার। আর টেকনোলজি নর্মালি মেশিনারিজই বোঝায় যদিও, কিন্তু তারপরেও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কস্ট এবং টাইম এফিসিয়েন্সি এবং এফিসিয়েন্সি বাড়িয়ে দেয় হচ্ছে টেকনোলজি। তো ডে বাই ডে টেকনোলজি ডেভেলপ করতেছে, এটা আমরা জানি। সো টেকনোলজি কখনো ফল করে না, সবসময় ডেভেলপ করে। যদি টেকনোলজি ডেভেলপ করে তাহলে প্রোডাকশন কস্ট কমে যাবে, তখন বা সাপ্লাই গ্যাপ ডান দিকে বা এ থেকে বি তে রাইটওয়ার্ড শিফট করবে, S1 থেকে S2 তে চলে আসবে। আর টেকনোলজি ফল করে, টেকনোলজি নর্মালি ফল করে না আসলে, টেকনোলজি ফল করে না। তুমি তো জানে টেকনোলজি ফল করে নাকি? হ্যাঁ, না স্যার, না স্যার, ফল করে টেকনোলজি না তো স্যার। আপগ্রেডেড হচ্ছে, সবসময় আপগ্রেডেড। ছোটবেলা থেকে চিন্তা করো তোমরা এখন, তুমি ক্লাস 4 5 এ যখন বা 7 8 এ যখন ছিলা, তখন যেরকম টেকনোলজি ছিল, এখন অনেক ডেভেলপ করছে না? স্যার টিভি আর কম্পিউটারের শেপ চিন্তা করলেই তো বোঝা যায় স্যার ডেভেলপ কম্পিউটার তো এখন কত মোবাইলই বেশি। কম্পিউটার হয়ে গেছে, জি স্যার, জি স্যার। ঠিক না? ছোট ছোট চিপ, এই যে মনে করো যখন ছোট ছিল, এখন দেখো যে আগে হার্ড ডিস্ক ছিল কি, গোল গোল হার্ড ডিস্ক, ঠিক আছে? জি এই স্যার। যে হার্ড ডিস্ক গুলা হচ্ছে তোমার মানে ডিস্কের মতো গোল গোল, কিন্তু এখন যে এখন তোমার ওই যে চিপ বের হয়ে গেছে, হার্ড ডিস্ক এখন, এখন সেটাকে বলে এসএসডি, বুঝছো? এসএসডি জি বের স্যার। হয়ে গেছে, এগুলো একটা চিপের মতো, ঠিক আছে? একটা লম্বা একটা ছোট একটা চিপ, এইটাই হচ্ছে এখন তোমার হার্ড ডিস্কের মতো কাজ করবে, এবং এগুলো অনেক শক্তিশালী, ঠিক আছে? হার্ড ডিস্ক তো তোমার ঘুরতে থাকে, কিন্তু ওগুলা কিন্তু ঘুরে না, এটা একটা চিপের মতো। তো এই যে এই জিনিসটা ডেভেলপ করছে ছোট, এখন কম্পিউটারের ভিতরে এসএসডি ইউজ করতেছে, এবং এটা ডিউরেবিলিটি, এটা অনেক শক্তিশালী, এবং এটা স্পিড বাড়িয়ে দেয় কম্পিউটারের, ঠিক আছে? জি তো স্যার। এইটা এটা কিন্তু বেশি দিন হয়নি, এটা ডেভেলপ করছে 4 5 বছর হয়েছে। তো তারপরে তো আরো তোমার এই মোবাইল ফোনে আরো কত কিছু ডেভেলপ হচ্ছে, মোবাইল ফোনের ভার্সন বা ডে বাই ডে চেঞ্জ আসতেছে। তারপরে তোমার এই যে মোবাইল ফোনের টাচটা, নতুন নতুন টেকনোলজি ডেভেলপ করতেছে, জি স্যার। কোন টাচটা বেশি ইফেক্টিভ, বেশি ইজি হয়, ইউজার ফ্রেন্ডলি হয়, ঠিক না? এক একটা কোম্পানি এক একটা টাচ ইউজ করে, ঠিক না? জি স্যার। জি স্যার। এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তো ডে বাই ডে এগুলি ডেভেলপ হচ্ছে। আর এছাড়া তো কত রকম অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো ডেভেলপ হচ্ছেই, ঠিক না? ইয়েস স্যার। কত কাজে নতুন লাগতেছে। স্যার বের হইছে স্যার গেমিং ফোন, দেখা তারপরে যাচ্ছে যে পিসিতে। অনলাইনে ক্লাস নেওয়ার জন্য কত রকম সফটওয়্যার বের হয়ে গেছে এখন, হ্যাঁ? জি স্যার।
এই যে অনলাইনে পরীক্ষা, গুগল ক্লাসরুম। তো দেখো, আচ্ছা সরকার তো বলতেছে যে নাকি ইউনিভার্সিটি এই তোমার কি জানি সীমিত পরিসরে ফেব্রুয়ারিতে খুলবে। সীমিত পরিসরে আবার শিক্ষা প্রতিষ্ঠান স্যার কিভাবে খুলবে কি জানি না। এটা এটা স্যার এসএসসি আর এইচএসসি তে শুনছিলাম স্যার সীমিত আকারে খুলবে। কারণ এসএসসি আর এইচএসসি স্যার জুন আর আগস্টের দিকে স্যার পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা তো না, আমি সেটা বলি, ফেব্রুয়ারিতে কি খুলবে? স্যার ফেব্রুয়ারি থেকেই সম্ভবত স্কুল যারা এসএসসি দিবে স্যার তাদের, আর এইচএসসি আচ্ছা, মনে হয় মার্চের থেকে। আর ওই যে ইন্টারমিডিয়েট রেজাল্ট হওয়ার কথা ছিল ডিসেম্বরে, এটা তো খবরই নেই। স্যার 2020 সালে যারা স্যার এইচএসসি আজকে দিবে হবে। তাদের। আজকে হবে? হ্যাঁ স্যার। সত্যি? তারা তো পেপারে দিছে। স্যার একটু আগে স্যার মেসেজ আসছে যে রেজাল্ট দেখার জন্য। ও, তার মানে দিয়ে দিছে? মেবি স্যার। না, প্রথম আলোতে তো কোনো নিউজ নেই। স্যার কালকে তো নিউজ দিছিল যে কালকে আজকে দিবে। রেজাল্টটা স্যার জানুয়ারিতে দেওয়ার কথা স্যার রেজাল্ট। আরে এই রেজাল্টটা করতে কি লাগে? এই রেজাল্টের কোনো ইয়াতে লাগে না। এই রেজাল্টটা দিতে এত এত দেরি হলো কেন? এটা ডিসেম্বরে নভেম্বরে দিয়ে দিত, অযথা লেট করাইলো না। এখন স্যার সরকারের ডিমান্ড যে কি স্যার এটা তো বোঝা যায় না স্যার। রেজাল্টটা আগে দিলেই ভালো হতো। স্টুডেন্ট আলটিমেটলি যেহেতু রেজাল্টটা ওদের পরীক্ষা দেওয়া লাগতেছে না, রেজাল্ট দিয়ে দিবে, তাহলে দিয়ে দিত। বুঝছো? মানে না, রেজাল্ট ইয়াতে নাই, বুঝছো? মানে অনলাইনে কিছু পেলাম না, কিচ্ছু নাই অনলাইনে। নাই, কোথাও কিছু নেই। এই যে এখন স্টুডেন্ট আসছে আবার, এমডি মামুন, মামুন আসছে। যাই হোক, সমস্যা নাই। স্টুডেন্ট আসুক, এসএসসি পরীক্ষার রেজাল্টটা একটু ঝামেলা করলো আর কি। আচ্ছা, এই পাঁচটা বাকি। প্রাইসেস অফ আদার গুডস। প্রাইসেস অফ আদার গুড বলতে বুঝে, ধরো যে এই প্রোডাক্টটা এখানে যেই প্রডিউসার প্রডিউস করতেছে সেই প্রোডাক্টের দামটা তো ফিক্সড, কিন্তু অন্য কোনো প্রোডাক্টের দাম যদি বেড়ে যায়, রিলেটেড হতে পারে কিংবা রিলেটেড নাও হতে পারে অন্য কোনো প্রোডাক্ট, তাহলে আসলে এই প্রোডাক্টের ক্ষেত্রে সেলার চিন্তা করবে, হ্যাঁ আমার প্রোডাক্টের দাম ভালো না, এবার রিলেটেড প্রোডাক্টের দাম বেড়ে গেল, তাহলে আমি আমার প্রোডাকশন কমিয়ে দিই। এরকম হতে পারে অনেক সময়, তখন লেফট রাইট শিফট করবে, এই আর কি। আর যদি মনে করে না অন্য প্রোডাক্টের দাম কমে গেছে, তাহলে এই প্রোডাক্টের সাপ্লাই গ্যাপ ডান দিয়ে শিফট করবে, এই প্রোডাক্টের প্রোডাকশন বেড়ে যাবে। নাম্বার অফ সেলার্স। আমরা ডিমান্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম নাম্বার অফ বায়ার্স, এখানে হচ্ছে নাম্বার অফ সেলার্স। তাহলে সেলারের সংখ্যা বাড়ার সাথে সাথে সাপ্লাই তার ডান দিকে শিফট করবে, আর সেলারের সংখ্যা যদি কমে তাহলে বাম দিকে শিফট করবে সাপ্লাই। যেমন ধরো করোনার কিন্তু সময় কিন্তু ওই যে রেস্টুরেন্ট গুলা বন্ধ ছিল, ঠিক না? আমাদের রেস্টুরেন্ট বন্ধ ছিল না? জি স্যার। এই বিজনেসটা পুরা ধরা খাইছিল, বুঝছো? পুরা, মানে সেই লস হয়েছে তাদের। মানে রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে তোমার এই যে স্যালন, এই যে চুলকারের এভিয়েশন স্যালন আছে না? এভিয়েশন খাত তো স্যার পুরো ধসে গেছে। হ্যাঁ হ্যাঁ, ক্ষতিগ্রস্ত। না পরে অবশ্য এখন টিকেটের অনেক দাম টাম বাড়াই দিয়ে ওরা এগুলি পোষাই যাচ্ছে, ডাবল দামে টিকিট সেল করে এখন, বুঝছো? জি স্যার। এখন তো টিকিটের দাম পুরো ডাবল। এখন তো স্যার প্যাসেঞ্জার ওই রকম হয়ও না স্যার। আরে কি বলবো, এত দাম করে দিছে এখন টিকিটে। না প্যাসেঞ্জার হয়,
এখন তো আসলে ইন্টারন্যাশনালি সবই খুলে টুলে দিছে। স্যার শুধু ইন্টারন্যাশনালি খুলে দিছে, কিন্তু স্যার আবার ইংল্যান্ডের তো। অবস্থা একটু খারাপ বেশি, বুঝছো? জি ইংল্যান্ড স্যার, ইটালি জি এই স্যার। দুইটা দেশের অবস্থা বেশি খারাপ, ইংল্যান্ড এবং ইটালি। ইংল্যান্ডে দেখলাম তো গতকালকে 1048 জন মারা গেছে। স্যার এইটা নাকি আরো মানে এই 2-3 মাস নাকি আরো খারাপ থাকবে, যে নতুন ভাইরাস যেটা হয়েছে স্যার, এটার তো নাকি যে ভ্যাকসিন বের করছে এটাতে কার্যকর কতটুকু হবে স্যার বোঝা বোঝা যাচ্ছে না। আর ইন্ডিয়াতে ইদানিং মৃত্যু ডেথ রেটটা অনেক কমে গেছে ইন্ডিয়াতে, বুঝছো? স্যার এটা তো মনে হয় গোপন করে স্যার, এত হ্যাঁ, আমার মনে এত হচ্ছে কম। ইন্ডিয়া অনেক গোপন করতেছে। স্যার এই গোপন করে, নাইলে এত কম হওয়ার কথা না স্যার। হ্যাঁ, ইন্ডিয়া তো কম, অনেক কমে গেছে ইন্ডিয়াতে, আর ইন্ডিয়া বাংলাদেশ বুঝছো? সেমই অবস্থা স্যার। ইউকের অবস্থাটাই বেশি খারাপ। আমেরিকার মাঝখানে হয়েছিল স্যার, তো না, আমেরিকা তো আমেরিকা তো এখন। কালকে 2000 লোকের মতো মারা গেছে। আমেরিকা মারা যায় প্রচুর, ওরা তথ্য গোপন করে না। আবার এই স্যার শুনতেছি স্যার আফ্রিকা থেকে নতুন ভাইরাস আসতেছে। এখন এত ভাইরাস যদি থাকে স্যার, আমরা বাঁচবো কেমনে? মানুষ কি চিরকাল বেঁচে থাকবে নাকি? মানুষ তো মারা যাবেই, সেটা তো মারা যাবে স্যার, সবাই কিন্তু মারা যাবে। এইভাবে হেনস্থা। এইভাবে হেনস্থা হবে, মানুষ বেশি তোমার খারাপ পথে পা বাড়াইছে, বুঝছো? বেশিরভাগ তা মানুষই ঠিক এখন, বলছেন স্যার। বেশিরভাগ মানুষই হচ্ছে তোমার করাপ্টেড এবং খারাপ কাজে লিপ্ত বেশি। তো এগুলা জি থেকে স্যার। আসলে যাতে মুক্তি পাওয়া যায়, মানুষের মধ্যে একটা মধ্যে একটা ভয় জন্মানো, কিন্তু হচ্ছে না তো কোনো কিছু। দেখা যাবে যে অনেকে তারপরেও আসলে এগুলাকে পাত্তা দেয় না, যে যার মতো দুর্নীতি করে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস, এটা ডিমান্ডও ছিল। ফিউচারে প্রত্যাশিত মূল্য, ফিউচারে যদি কোনো যদি মনে করে যে এই প্রোডাক্টের মূল্য বেড়ে যাবে ফিউচারে, ভবিষ্যতে, তাহলে এখন সাপ্লাই কমে যাবে। আর যদি মনে করে না, ফিউচারে কমে যাবে, তাহলে এখন সাপ্লাই বেড়ে যাবে, ডান দিকে শিফট করবে। ট্যাক্সেস যেমন এন্ড স্যার, সাবসিডিজ। স্যার আচ্ছা বল। আমাদের দেশের আড়তদারদের মতো স্যার। আরবদার তো তোমার এই যে এবার দেখলাম ওই পেঁয়াজটা তোমার স্টোরেজ করছিল, ওই পেঁয়াজ লাস্টে পচে গেছে। জি স্যার। প্রচুর প্রচুর পেঁয়াজ নাকি পচে গেছিল। জি স্যার। জি হ্যাঁ, স্যার। তো খুব ভালো হয়েছে না লাস্টে এইগুলা এসব অবৈধ কাজ করতে গিয়া। হুম। দাম বাড়াইতে গিয়ে স্যার নিজেই মরছে পরে। হ্যাঁ, আচ্ছা, এই তোমার কৃত্রিম সংকট তৈরি করাটা, এগুলো তো। আর শুনো, এখন আমি এগুলো ব্যবসায়ীদের দোষ দিয়ে শুধু লাভ নেই, অনেকেই জড়িত আছে, এখন বললে সমস্যা। এগুলি সবাই বুঝে আসলে। যাই হোক, জি স্যার। ট্যাক্সেস এন্ড সাবসিডিজ, ট্যাক্স, প্রোডাকশন ট্যাক্স। এখানে আসলে এখানে কোন প্রোডাক্টের উপর ট্যাক্স ইম্পোজ করলে, তুমি যদি বলো যে এগুলো তো আলটিমেটলি কনজিউমারের উপর চলে আসে, মানে আমরা যারা, আমাদের উপরই চাপায় দেয় সেলাররা, সেটা ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে তুমি এটা বলতে পারবে না, কারণ এখানে আমরা প্রাইসটাকে ফিক্সড ধরে রাখছি, বুঝতে পারছো? জি স্যার। তো যার কারণে ট্যাক্স এখানে মানে হচ্ছে যে এটা প্রোডাকশন ট্যাক্স। প্রোডাকশন ট্যাক্স মানে হচ্ছে যে প্রোডাকশন যত ইউনিট করবে সেই অনুযায়ী ট্যাক্স দিতে হবে। গত আগের তুলনায় এখন ট্যাক্সটার রেটটা, আগে ছিল প্রতি ইউনিটে মনে করো 2 টাকা, এখন করে দিল 3 টাকা। ট্যাক্সটা বেড়ে গেল, ট্যাক্স বাড়ার কারণে কি হচ্ছে, প্রোডাকশন কস্ট বেড়ে গেল। আর কস্ট বেড়ে গেলে কি হবে, আলটিমেটলি বাম দিকে শিফট করবে। আর যদি ট্যাক্স কমে যায় তাহলে ডান দিকে শিফট করবে। সাবসিডি, সাবসিডি যত বাড়বে তত তো ভালো। মানে ভর্তুকি, ভর্তুকি তো সরকার দেয়, বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে সরকার দেয়। তো জি সাবসিডিটা স্যার। যত দিবে, এটা মানিটারি বা একটা ফাইন্যান্সিয়াল একটা বেনিফিট, বিভিন্ন ফাইন্যান্সিয়াল হতে পারে, আবার নন ফাইন্যান্সিয়ালও হতে পারে। বিভিন্ন রকম সাবসিডি আছে, বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা, সরকারি পৃষ্ঠপোষকতা, বুঝছো? জি স্যার। জি ট্যাক্স স্যার। হলিডে আছে, ট্যাক্স হলিডেও আছে, মানে ট্যাক্স দেয়া লাগে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি মানে একটা নতুন একটা যখন একটা কলকারখানা স্থাপন করা হয়, তখন সরকার তাকে অনেক সময় বলে দেয় যে তোমাকে আগামী 5 বছর
কোনো ট্যাক্স দেওয়ার দরকার নাই, মানে এটা হচ্ছে এক ধরনের সাহায্য করা আর কি, বুঝছেন? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি স্যার। যাতে সে টিকে থাকে আর কি, যাতে সে একটা স্টাবলিশ হতে পারে একটা তার কোম্পানিটা। তা একটা কোম্পানি হলে তো ভালো, একটা কোম্পানি হলে তোমার কিছু লোকের কর্মসংস্থান হয়। সবাই যদি চাকরি করে কর্মসংস্থান তো হবে না। আসলে কর্মসংস্থান না হলে চাকরি করবে কোথায়? সবাই চাকরি চায়, চাকরি চায়, তো চাকরিটা করবে কোথায়? কারো তো উদ্যোগ নিতে হবে। দেখা যায় আবার উদ্যোগ নিলে উদ্যোক্তা বা কিছু চেষ্টা করলে কেউ আহ আশেপাশে বাংলাদেশের সোসাইটি তো তোমরা বুঝোই, সামাজিক কনস্ট্রেইন্ট, সোশ্যাল কনস্ট্রেইন্ট, মানে এগুলো অনেক বেশি। মানে বলে অমুকের ছেলে চাকরি পায় নাই দেখে ব্যবসা করে, এরকম আছে কিন্তু, বুঝছো? জি স্যার, জি স্যার। দেশের অবস্থাটাই এমন। কি আর ছেলে কি করলো, আপনার কি দরকার? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, ঠিক না? ইম্পর্টেন্ট জি, স্যার। হচ্ছে যে সে চাকরি পায় নাই এই কারণে সে ব্যবসা করে, এই হচ্ছে সমস্যা। মানে চাকরি করতে হবে, মানে ওই যে চাকরি করলে মানে ওই সবাই তো চাকরি টাকরি যারা করে আসলে এগুলো চিন্তা ভাবনা এমন থাকে যে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে স্যার। হ্যাঁ চাকরি মানে তো তোমার বুঝো যে গোলামি করা, ঠিক না? জি স্যার। গোলামি করতে করতে অভ্যাসটা এমন হয়ে গেছে। যাই হোক, গভর্নমেন্ট রেস্ট্রিকশন, সরকারি বিধিনিষেধ যত বাড়বে সাপ্লাইও কমবে তত। আর সরকারি বিধিনিষেধ, সরকার বিভিন্ন সময় লাইসেন্স দেয় আর কি বিভিন্ন কোম্পানি যে তোমরাই প্রডিউস করবা। যেমন ধরো আগে এক সময় সবার কাছে মোবাইল ফোন ছিল না, হয়তো কোম্পানির সংখ্যা কম ছিল, ঠিক না? তা আস্তে আস্তে সরকার অনেক কোম্পানি দিছে। এখন তো মোবাইল ফোন মনে করো যে এমন যার কাছে নাই সেটাই মনে হবে যে সেই সবচেয়ে আধুনিক, আসলে সে একটি স্পেশাল মনে হয়, ঠিক আছে? সে মোবাইল ইউজ করে না, কারণ এখন 500 টাকা দিয়ে মোবাইল পাওয়া যায়, ঠিক না? জি স্যার। সিম দেয় ফ্রি। তাহলে মোবাইল ফোন যদি ইউজ না করে তাহলে মনে করো যে আসলে সে হচ্ছে যে একটি স্পেশাল কেউ। সে হয় সে হচ্ছে যে অসুস্থ, আর না হয় সে হয়তো হেলথ কনসাসনেস বেশি। জি স্যার। মানে মোবাইল ফোন ইউজ করলে তো শারীরিক অনেক ক্ষতি হয়, ফোন নেটওয়ার্কের অনেকে আবার ইউজও করতে রেডিয়েশন চায় না হয়, স্যার। প্রচুর রেডিয়েশন হয়, অনেক ক্ষতিকর হয়, ক্ষতিকর আসলে, বুঝছো? আর 2 নাম্বারটা এই পাশে কোয়ান্টিটি সাপ্লাইটা, এটা বুঝোই, প্রাইসের পরিবর্তন এখানে, এই যে ল অফ ডিমান্ডটা যেটা এ থেকে বি তে যাবে, বি থেকে এ তে আসবে, এই আর কি, ঠিক ওকে আছে? স্যার। এই হচ্ছে অবস্থা। তো আমাদের মোটামুটি সাপ্লাই শেষ, আমরা এখন কিছু ইম্পর্টেন্ট বিষয় শিখবো। তেমন কিছু বেশি নাই, নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার। তো আজকে থাক এতটুকু। ওকে স্যার। আমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে স্যার। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আশরাফুল আলম। আসসালামু আলাইকুম স্যার।